সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আজ এমন এক নাটক মঞ্চস্থ হলো যার স্ক্রিপ্ট লেখা হচ্ছে ব্যাংকের ভিতরে আর ডিরেকশন দিয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা। আমরা কথা বলছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা নির্বাচনকে কেন্দ্র করে ফাঁস হওয়া এক বিস্ফোরক কথোপকথন নিয়ে। এই ফাঁস হওয়া কথোপকথনটি কেবল একটি ব্যাংকের অভ্যন্তরীণ নির্বাচনী বিতর্ক নয়, এটি জামাত ইসলামীর সেই বহুল আলোচিত নো রিলেশনশিপ দাবির উপর এক চরম এবং চূড়ান্ত প্রহার। মনে আছে মাত্র কয়েকদিন আগে বা কয়েক মাস আগে 2025 সালে 28 অক্টোবর জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলে বুক ফুলিয়ে ঘোষণা করেছিলেন ইসলামী ব্যাংকের সাথে জামাত ইসলামী কোনো সম্পর্ক নেই। আজকে ফাঁস হওয়া অডিও প্রমাণ করে সম্পর্ক শুধু আছে তা নয়, বরং সম্পর্ক এতই গভীর যে জামাতের কেন্দ্রীয় নেতারা, ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং কর্মকর্তা মিলে অত্যন্ত সূক্ষ্মভাবে ব্যাংকের প্রতিটি বুথ, প্রতিটি ভোটার লাইন এবং প্রতিটি ডিউটিকে নিয়ন্ত্রণ করছিলেন। আজ আমরা বিশ্লেষণ করব এই কথোপকথন কিভাবে জামাতের নৈতিক অবস্থান ধূলিসাৎ করে দিল এবং মুনাফিকি চরিত্রটা উন্মোচন করে দিল। দেশের একটি সবচেয়ে বড় ইসলামিক ব্যাংক কিভাবে রাজনৈতিক দলের নির্বাচনী শাখায় পরিণত হলো এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ দেশের অর্থনীতির জন্য কতটা বা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, সেই আমরা আজকে তুলে ধরবো। তো আমরা প্রথমে দেখি দর্শক কি বলছে সেটা একটু আপনাদের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব শুরু করে দায়িত্ব পুলিশ অফিসার পর্যন্ত করতে পারে, সে বিষয়ে তাদেরকে যারা ইনশিওর করে যদি দায়িত্ব পালন করতে পারে তাহলে মনে হয় কি করা যায়। মাসুদ ভাই যদি আমি খুব সংক্ষেপে একটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যদি আল্লাহ পছন্দ করেন তবে আপনাদের কাছে পারে এবং দুনিয়ার কল্যাণ করবেন সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল মঞ্জুর করেন। আমরা সবাই মিলে আমিন। এলাকা ভেদে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে ওনার ওখানে ইম্পর্টেন্সটা কোনটায়, যদি ওখানে ভিতর থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি দায়িত্ব নেবেন, আর যদি বাইরে থেকে ওনার প্রভাব পড়াটা এরকম হয় যে বাইরে থেকে ওভারঅল মেনটেন করাটা ওনার লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে সেটা হবে। মানে ঢাকা মহলে যে 7টা আসন এখানে কি হবে, ধরেন এখানে প্রার্থী, তারপর আছে আসন পরিচালক, আসন নির্বাচন পরিচালনা কমিটি, সেখানে আপনি একটু কথা বলে নিতে হবে বা আপনি তাকে অনলাইন দিবে বা লোকাল আমাদের থানা দায়িত্ব যারা আছে তাদের মাধ্যমে আপনি একটু জেনে নিতে হবে যে আমি তো এই জায়গায় আছি, এখান থেকে আমি যদি ভোট কেন্দ্রের ভিতরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে, আর যদি ভোটের বাইরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে। এমন তো ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার নির্বাচনী এলাকার বাইরে যদি দায়িত্ব দেয় সেক্ষেত্রে আমার মনে হয় না নিলেই ওটা যাওয়া যাবে না, ঠিক আছে। এটা তো নির্বাচনী এলাকার বাইরে হলে ইন জেনারেল তাদের যাওয়া যাবে না, আর নির্বাচনের মধ্যে হলে সেক্ষেত্রে আমরা নির্বাচন পরিচালকের সাথে আলোচনা করে ঠিক আছে ইনশাআল্লাহ। একটা আর দ্বিতীয় দর্শক শুনলেন তাদের এই কথোপকথন এবং এই যে যারা এখানে উপস্থিত ছিলেন তাদের ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং এখানে আপনি দেখতে পারেন যে তাদের ছবি দেখানো হচ্ছে। আসলে বিষয়টা কি হলো এবং কেন এরকম হলো এবং এর পরিপ্রেক্ষিতে এই মুনাফিকিদের কি মুনাফিকি বের হলো সেই জিনিসটা আপনাদের কাছে আমরা আজকে ডিসক্লোজ করব। ফাঁস হওয়া আলাপচারিতাগুলোর মধ্যেও বিষয়বস্তু শুনলে আপনি স্তম্ভিত হবেন। এটি কোনো ব্যাংকিং নির্বাচনী পরিচালনা আলোচনার মনে হবে না, মনে হবে কোনো অত্যন্ত সংবেদনশীল সামরিক টাস্ক ফোর্স তাদের মিশনের পরিকল্পনা করছে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্টাইলে কিন্তু কথাবার্তাগুলো হচ্ছে। কথোপকথনে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিল এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এই সমন্বয় প্রমাণ করে এই নির্বাচনটি কেন্দ্রীয় রাজনৈতিক কমান্ডের অধীনে পরিচালিত হচ্ছে। সংবেদনশীল কেন্দ্রের যে সংজ্ঞা তারা দিয়েছে, তারা আলোচনা করছিল কোন কেন্দ্রে সংবেদনশীল বিবেচনা করা হবে, কোন কেন্দ্র কোন আস্থাভাজন ব্যক্তির অবস্থান নিশ্চিত করতে হবে। সংবেদনশীল কেন্দ্র কি সেইগুলো যেখানে জামাতের টিম ভাগ করা কর্মকর্তাদের প্রভাব খাটানো কঠিন হবে? এটা ব্যাংকিং সার্ভিসের নির্বাচন নাকি কোনো গোপন সামরিক অভিযান? ভোটার নিয়ন্ত্রণ, তারা ভোটের লাইন এবং বাছাই প্রবেশ প্রক্রিয়া নিয়ন্ত্রণ নিয়ে শুরু করেছেন। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে নির্বাচনটি সম্পূর্ণ অভ্যন্তরীণ, এই যে কোনো ব্যাপার ছিল না, এটা ছিল এই সামনের জাতীয় নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তারা কিভাবে এই ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে ব্যবহার করবেন এবং কোন প্রসেসে করবেন তারই একটা আলাপচারিতা। এটি ছিল রাজনৈতিক আনুগত্য যাচাই এবং আনুগত্যের ভিত্তিতে কিভাবে প্রশাসনে তাদের বা নির্বাচন কর্মকর্তাদের তাদের কবজায় নিয়ে বা নির্বাচনের বুথগুলো কবজায় নিয়ে তারপরে নিশ্চিত একটা পরিকল্পনা করার প্ল্যান করেছে। এই ফোন সমন্বয় টিম ভাগ করে প্রমাণ করে ইসলামী ব্যাংক জামাতের একটি জাতীয় আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং এটি তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটি শক্তিশালী কেন্দ্র।
এই ঘটনার সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো জামাতের শীর্ষ নেতৃত্ব নৈতিক অবস্থান এবং সত্যের প্রতি তাদের দায়বদ্ধতা। মাত্র কয়েকদিন আগে যখন ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক উঠে তুঙ্গে, তখন তাদের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার ঘোষণা করেন ইসলামী ব্যাংকের সাথে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নাই। এই যে মিথ্যাচার এবং তার মুনাফিকি যে ফাঁস হলো, আজ এই ফাঁস হওয়া কথোপকথন প্রমাণ করে এই ব্যক্তিটি ছিল একটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা। যে দলের কেন্দ্রীয় নেতা একটি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশের নির্বাচনের বিষয় নিয়ে এবং ডিরেক্টরের সাথে ডিউটি বন্টন করা নিয়ে এবং সেই দলের শীর্ষ নেতার সম্পর্ক নিয়ে দাবি করাটা এক ধরনের রাজনৈতিক তামাশা ছাড়া আর কিছু কি? এই ঘটনা কেবল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতি নয়, খোদ জামাতের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জনগণের আস্থা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। যে নেতারা প্রকাশ্যে মিথ্যা বলেন এবং গোপনে দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানকে নিজেদের রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেন, তাদের নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলাই স্বাভাবিক। অর্থনীতির বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান না, এটি জামাতপন্থী প্রভাবের একটি শক্তিশালী অর্থনৈতিক লাইফলাইন। আজকে ফাঁস হওয়া ঘটনা সেই ঐতিহাসিক অভিযোগকে চূড়ান্তভাবে শক্তিশালী করেছে। পদে নিয়োগ এবং প্রভাবে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নির্বাচনগুলো হতে শুরু করে বা কর্মকর্তাদের সিলেকশন হতে শুরু করে মাধ্যমে কর্মকর্তাদের নেতৃত্ব নির্ধারিত হয়। এই নেতৃত্বরাই বোর্ড এবং প্রশাসনের প্রভাব বিস্তার করার সুযোগ তৈরি করে। যদি তারা এই নির্বাচনের রাজনৈতিক কোটায় নিয়ন্ত্রিত হয়, তবে নিয়োগ, শাখা ব্যবস্থাপনা, আর্থিক তদারকি সবকিছুতেই রাজনৈতিক অনুগত্য মুখ্য হয়ে উঠবে। এখানে কোনো দক্ষতার প্রমাণ আসবে না। ইসলামী ব্যাংকের বিপুল আমানত বিনিয়োগ কাঠামো রয়েছে। যদি এর প্রশাসনিক কাঠামো একটি রাজনৈতিক দলের হয়ে থাকে, তবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পক্ষপাত হতে পারে, দেশের অর্থনীতির জন্য যা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। তাদের উদ্দেশ্য পরিষ্কার, একটি আর্থিক প্রতিষ্ঠানের মেরুদণ্ড তৈরি করা যা তাদের রাজনৈতিক কর্মসূচিতে অর্থায়ন করবে এবং তাদের দলীয় লোকজনকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ বসাবে এবং নির্বাচন হতে শুরু করে জাতীয় পর্যায়ে যে নির্বাচন আছে সেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য তারা যত ধরনের শক্তি আছে সেগুলো প্রভাব বিস্তার করবে। অর্থনীতির মূল কথা হলো যেখানে স্বচ্ছতা, দক্ষতা এবং সুশাসন, কিন্তু জামাতের এই তৎপরতা প্রমাণ করে ইসলামী ব্যাংক চলছে সম্পূর্ণ উল্টোটা, রাজনৈতিক হস্তক্ষেপ এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণেও পক্ষপাত এবং তাদের টোটাল এইখানে কর্মকর্তা যারা আছে তাদের সবাইকে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। এটা কিন্তু এখন একদম বাস্তবে প্রমাণিত। তাদের এই যে মুনাফিকি চরিত্র সেটা কিন্তু পুরোপুরি প্রকাশ পেয়ে গেল। ইসলামী ব্যাংক কর্মকর্তারা নির্বাচনকে কেন্দ্র করে ফাঁস হয় কথোপকথনটি বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনে গভীর ক্ষত সৃষ্টি করলো। এটা কেবল জামাত ইসলামের রাজনৈতিক ভণ্ডামির মুখোশ খুলে দিল না, এটা প্রমাণ করলো দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক পজিশনকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই যে জামাতের মতো মুনাফিক বা রাজনৈতিক দল যেগুলো, এদের এজেন্ডা কখনো মানে মানুষকে সামনে বলবে একটা এবং পিছনে বলবা একটা। এই ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারীকে আগামী নির্বাচনে যদি কোনো এজেন্ট বা পোলিং হিসেবে বা কোনো রিটার্নিং কর্মকর্তা হিসেবে দাখিল করা হয় বা দেওয়া হয়, তাহলে এরা সেই প্রভাব বিস্তার করে নির্বাচনকে প্রভাবিত করবে। সেই সম্পূর্ণ প্ল্যান পরিকল্পনা কিন্তু এখানে তারা করা হয়েছে। এর মাধ্যমে জামাত যে আগামী নির্বাচনে তাদের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য মেটিকুলাস যে প্ল্যানগুলো করেছে সেই প্ল্যানগুলোরই কিন্তু একটা বাস্তব প্রমাণ হচ্ছে এটা। জামাত ইসলাম যে আসলে কোনো ধর্মীয় দল নয়, এরা যে মিথ্যাবাদী, এরা যে মুনাফিকি এবং এদের মুখে এক অন্তরে আর এক, এবং এরা যে স্বাধীনতা বিরোধী এবং এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তার নমুনা কিন্তু হচ্ছে এগুলো। এবং বাংলাদেশের যে সিস্টেম সেগুলো কিন্তু তারা প্রমাণ করে না। জামাত ইসলামের পরিকল্পনা হচ্ছে সামনে নির্বাচনে তারা ক্ষমতাকে দখল করবে এবং এই বাংলাদেশকে চিরতরে তাদের কুক্ষিগত করে পাকিস্তানের একটা পাপেট স্টেট বানানোর তাদের টার্গেট। আবার সেই পূর্ব পাকিস্তানে ফিরে যাবে এবং ৭১-এ যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা যে ভুল হয়েছে এবং সেটা যে তারা যে পাকিস্তানের পক্ষ ছিল সেই বাংলাদেশকে আবার তারা পূর্ব পাকিস্তান বানিয়ে তারা তাদের জয় নিশ্চিত করবে এবং তারা বোঝাতে চেষ্টা করবে যে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়ে ভুল করেছিল, এটা পাকিস্তান থাকাই ঠিক আছে। এটাই তাদের মূল উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক, এই মুনাফিকদের ব্যাপারে আপনারা সতর্ক হন, এই মুনাফিকদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করুন, এই মুনাফিকদের এই বাংলাদেশ থেকে, এই রাজনীতি থেকে উৎখাত করার জন্য রুখে দাঁড়ান। গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি আপনার কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করবেন ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিতে
এবং দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ দর্শক।